একটি জঙ্গলে যদি একটি সিংহ বা বাঘ না থাকে, তাহলে কি শুধুই হরিণের সংখ্যা বেড়ে যাবে জঙ্গলে, না পুরো জঙ্গলের খাদ্য ব্যবস্থা পাল্টে যাবে? বা সাপ যদি ইঁদুরকে না খায়, তাহলে কি পরিবেশের মধ্যে শুধু ইঁদুরেরই সংখ্যা বেড়ে যাবে, না অন্যান্য খাদ্যের ব্যবস্থা বদলে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনস্থির করে দেখতে হবে। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি খাদ্য জাল। খাদ্য জাল কি এবং এই খাদ্য জালের কি গুরুত্ব, এই খাদ্য জালের কি প্রভাব, এটা আমরা জানবো। আমরা গত ক্লাসে জেনেছি খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেইন সম্বন্ধে। এই ক্লাসে আমরা পড়বো ফুড ওয়েব সম্বন্ধে অর্থাৎ খাদ্য জাল সম্পর্কে। প্রথমে হচ্ছে কি খাদ্য জাল কি? খাদ্য জাল কি? খাদ্য জাল বা ফুড ওয়েব কি? সঙ্গে কি বলছে যে খাদ্য জাল ফুড ওয়েব হলো একই বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল এর পারস্পরিক সংযোগ। মানে খাদ্য শৃঙ্খল যে আমরা পড়েছিলাম যে একটি খাদ্য আরেকটি খাদক খেলো, ওই খাদককে আবার অন্য একটি খাদক খেলো, এটা হচ্ছে কি খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য জালটা কি? খাদ্য জালটা কি? যে অনেকগুলি খাদ্য শৃঙ্খল একত্রিত যখন হয়, তো তাদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটাকে বলে কি খাদ্য জাল বা ফুড ওয়েব। তারপরে কি বলছে, তারপরে হচ্ছে কি এটা মনে রাখার জন্য দেখো খাদ্য জাল, খাদ্য জাল কি থেকে আসছে? একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক বা সংযোগ। একই বা একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সংযোগ, সংযোগটাকে বলে খাদ্য জাল। কি বলছে উদাহরণ, যে ঘাস, ঘাস কিসে খেলো? ঘাস ফড়িংয়ে খেলো। ঘাস ফড়িংকে কিসে খেলো? ব্যাঙে খেলো। ব্যাঙকে কে খেলো? সাপ খেলো। সাপকে আবার কে খেলো? ঈগল খেলো। তাহলে বেঁচে থাকলো কে? ঈগল, তাই না? ঈগল বেঁচে থাকলো। আর একটা উদাহরণ দিতে দেখি, ঘাস রয়েছে, ঘাসকে ইঁদুরে খেলো, ইঁদুরকে সাপে খেলো, সাপকে আবার ঈগলে খেলো। আবার ঘাস রয়েছে, ঘাসকে খরগোশে খেলো, আবার খরগোশকে শিয়াল খেলো। তাহলে এই যে প্রধান হচ্ছে এখানে, এখানে এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। ঘাসটা, ঘাস প্রধান রয়েছে, কিন্তু অনেক প্রাণী অনেক ধরনের তাকে ব্যবহার করলো, এবং যেসব প্রাণীগুলো ঘাস খেলো সেই সব প্রাণীগুলোকে অন্য একটি প্রাণী খেয়ে নিল। আবার ওই খাদককে বা ওই প্রাণীকে অন্য একটি হিংস্র প্রাণী দমন করে নিল। তাহলে এই যে পারস্পরিক সম্পর্ক চলে আসছে, এটা হচ্ছে খাদ্য জাল। তারপরে কি বলছে, এই তিনটি খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করেছে। ঠিক আছে, এই যে তিনটি উদাহরণ আমরা দিলাম, যে ঘাস ফড়িং খেলো, ফড়িংকে ব্যাঙ খেলো, ব্যাঙকে সাপ খেলো, সাপকে ঈগল খেলো। আবার ঘাস ইঁদুর খেলো, ইঁদুরকে সাপে খেলো, সাপকে আবার ঈগলে খেলো। আবার ঘাসকে খরগোশ খেলো, আবার খরগোশকে শিয়ালে খেলো। তারপর হচ্ছে কি খাদ্য জালের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? খাদ্য জালের বৈশিষ্ট্য কি? খাদ্য জালের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, একাধিক খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত। একাধিক খাদ্য শৃঙ্খল নিয়ে গঠিত। খাদ্য শৃঙ্খল হচ্ছে সহজ সরল, কিন্তু খাদ্য জাল কিন্তু কঠিন। খাদ্য জাল কঠিন, ফুড ওয়েবটা কঠিন। তারপরে কি একটি জীবের একাধিক খাদ্য থাকতে পারে, মানে একটি জীব অনেক ধরনের খাদ্য খেতে পারে। একটি জীবকে একাধিক প্রাণী খেতে পারে, মানে একটি জীবকে একাধিক প্রাণী খেতে পারে। খরগোশকে আমরা এখানে উদাহরণ দিলাম, শিয়ালে খেলো, তাহলে খরগোশকে যদি সিংহ পাইতে খাবে না? অবশ্যই খাবে। বাঘ পেলে খাবে না? অবশ্যই খাবে। বা অন্য কোনো নেকড়ে বাঘ যদি খরগোশকে পায় খাবে না? অবশ্যই খাবে। তাহলে কি বলছে, একটি জীবকে একাধিক প্রাণী খেতে পারে। যেমন কোনো ঘাস বা কোনো পাতা লতা বা যেগুলো সবজি আমরা খাই, তো শুধু যে আমরাই সেই সবজি খাবো তা কিন্তু না। অনেকগুলি তৃণভোজী প্রাণী বা সবগুলি তৃণভোজী প্রাণী আমাদের খাওয়ার সবজিটাও খেতে পারে। তারপর বলছি কি বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখে, মানে নিউট্রাল রাখে, ভারসাম্যটা ঠিকঠাক থাকে। তারপর হচ্ছে খাদ্য জালের গুরুত্ব। পরিবেশের মধ্যে খাদ্য জালের গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে কি পরিবেশের ভারসাম্য বজায় রাখে, মানে নিউট্রাল করে রাখে। তারপরে কোনো একটি প্রাণী কমে গেলে অন্য খাদ্য উৎস ব্যবহার করা হয়। এখন শিয়ালে হরিণকে খাবে, বা কুকুর ছোট কোন জীবকে খাবে, আচ্ছা সেই জীবটা কমে গেল, বা জঙ্গলের মধ্যে হরিণ কমে গেল, তাহলে সিংহ বা বাঘ ওরা কি ক্ষুধার্ত থাকবে, না অন্য কোনো তৃণভোজী প্রাণীকে খাবে? অন্য কোনো তৃণভোজী প্রাণীকে খাবে। আমরা শাকসবজি খাচ্ছি, আমরা আলু খাচ্ছি, আলু কমে গেল,
আলু নেই, তাহলে অল্টারনেটিভ করে আলুর পরিবর্তে অন্য সবজি আমরা খাবো না? অবশ্যই খাবো। তাহলে একটি প্রাণী কমে গেলে অন্য খাদ্য উৎস বের হয়ে যায় বা ব্যবহার করা হয়। তারপরে জীব বৈচিত্র্য রক্ষা করে, এটা হচ্ছে গুরুত্ব। জীব বৈচিত্র্য রক্ষা করে কিভাবে? যে একটি খাদ্য কোনো খাদক খেলো, সেই খাদক খেয়ে জীবিকা নির্বাহ করলো, বেঁচে থাকলো, তাহলে জীবটা রক্ষা হলো না? তারপর হচ্ছে যে শক্তির প্রবাহ অব্যাহত রাখে। এবং আমরা জানি কি খাবার খেলে আমাদের শরীরে শক্তি জোগাড় হবে, খাদ্য ব্যতীত শক্তি জোগাড় হবে না। হবে কি? কখনোই হবে না। তাহলে খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খলের জন্য মানুষের শরীর বা অন্য কোনো জীবের শরীরে শক্তির প্রবাহ বজায় থাকে কিভাবে? আমরা যে শাকসবজি বা কোনো মানুষ যে ভেজিটেরিয়ান না, নন ভেজিটেরিয়ান বা আমিষ ভোজী অন্য প্রাণীকে খেলো, তো সেই প্রাণী থেকে যে প্রোটিন, যে ক্যালসিয়াম, যে আয়রন, যে মিনারেলস থাকে, সেটা মানুষের শরীরে বা জীবের শরীরে আসলো এবং জীবের শরীরে এসে শক্তিটা বজায় থাকলো, বরঞ্চ শক্তি আরো বেশি হলো। তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য চারটি। কি কি বৈশিষ্ট্য? যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কোনো একটি প্রাণী কমে গেলে অন্য খাদ্যের ব্যবস্থা করা হয়, উৎস তৈরি হয়, জীব বৈচিত্র্য রক্ষা করে এবং শক্তির প্রবাহ অব্যাহত থাকে। খাদ্য জালের গুরুত্বকারী চারটি। এক নম্বর হচ্ছে কি পরিবেশের ভারসাম্য রক্ষা। দুই নম্বর হচ্ছে যে একটি জীব কমে গেলে বা কোনো একটি জীব কমে গেলে তার পরিবর্তে অন্য খাদ্যের উৎস তৈরি হয়। তারপরে জীবের রক্ষা হয় এবং জীবের মধ্যে শক্তির সঞ্চার হয়। তাহলে এটা হচ্ছে গুরুত্ব, বৈশিষ্ট্য এবং এই খাদ্যজাল কি, সবগুলো আমরা সুন্দর সরল সহজ ভাষায় জানলাম। এখন এইগুলোকে মনে রাখার কৌশল অবলম্বন করতে হবে, মনে রাখতে হবে। এবং এই খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, এগুলো হচ্ছে ধারাবাহিক, পরস্পর চলে আসছে। পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের খুব মনস্থির করে নোট তৈরি করতে হবে এবং ক্লাস ভালো মতো শুনতে হবে। আমরা জানি না এটা বা আমরা প্র্যাকটিক্যাল করি না, আমাদের এটা কৌশল অবলম্বন করতে হবে যে বলার থেকে আমরা শুনবো বেশি। যদি আমরা কথা বলার থেকে শুনি বেশি, তাহলে আমাদের মনে থাকবে বেশি। কারণ যে বক্তা কথা বলছেন বা যিনি কথা বলছেন, তিনি তিনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে কথা বলছেন। ঠিক আছে? আর আমরা শুনছি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করার জন্য। তাহলে ক্লাসকে মনোযোগ সহকারে যদি আমরা শুনি পুরো ক্লাস, তাহলে অর্ধেকেরও বেশি প্রশ্নের উত্তর এই ক্লাসের মধ্যে সলভ হয়ে যাওয়ার কথা। মনস্থির এবং ফোকাস অন টাস্ক, মানে শুধু ক্লাসে, যখন আমি ক্লাসে থাকবো শুধু সেই ক্লাসের, সেই টাস্কের, সেই লেসেন বা সেই লেকচারের উপরই আমার ফোকাস থাকবে। ঠিক আছে?